তিনি একটা নেগেটিভ সাইড তুলে ধরেছেন সুন্দরভাবে, বাজেটের নেগেটিভ, কিন্তু বাজেটের যে পজিটিভ এটা কেউ তুলে ধরেন। এই বাজেট থেকে সব শুধু নেগেটিভই, এটা কোনো পজিটিভ নাই। এই যে আপনারা তো রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন, আমি আজকে নিয়ে এসেছি, আপনারা যখন হোসেন মোহাম্মদ এরশাদের নেতৃত্বে রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন, আনোয়ার হোসেন মঞ্জু মাননীয় মন্ত্রী, তিনিও মন্ত্রী ছিলেন, জনাব জিয়াউদ্দিন বাবলু আপনি মন্ত্রী ছিলেন, জনাব ফিরোজ আপনি মন্ত্রী ছিলেন। আপনাদের সময় 89-90 শেষ বছরে আপনাদের রাজস্ব আদায় হয়েছিল 5,292 কোটি টাকা, 5,000। আর বিএনপির শেষ অর্থাৎ 6-7 হয়েছিল 37,000। আর সেটা গত 16-17 অর্থ বছর হয়েছে আমাদের, অর্থ বছর আমাদের সেটা বৃদ্ধি পেয়েছে 2,48,000 কোটি টাকা। তা আপনার কোথায়? হ্যাঁ, সেটা আসেন 10,000 টাকা, 5,000, 10,000 টাকা বাজেট ছিল। তার মানে দেশটা আজকে কোথায়? আপনি এক জায়গায় তো হিসাব করবেন। মাননীয় স্পিকার, আমরা যখন 2009 সালের 6 জানুয়ারি সরকার গঠন করা হয়, তখন আমাদের রপ্তানি ছিল, আমরা যেটা পেয়েছি সেই বছর অর্থাৎ 8-9 অর্থ বছরের রপ্তানি ছিল $14 বিলিয়ন। সেটা এখন বৃদ্ধি পেয়ে হয়েছে $34.26 বিলিয়ন। এবং এবছর যেটা টার্গেট হয়েছে $37 বিলিয়ন। এবং আমরা 2021 সাল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রূপকল্প দিয়েছেন, ভিশন 2021। তিনি জাতিকে স্বপ্ন দেখিয়েছেন যে বাংলাদেশ হবে ডিজিটাল বাংলাদেশ, বাংলাদেশ হবে মধ্যময়ের দেশ। এই যে আজকে এই যে রূপকল্প, এই রূপকল্প মাননীয় প্রধানমন্ত্রী প্রণয়ন করেছেন, এই রূপকল্প প্রণয়নের মধ্যেও আমাদের মাননীয় অর্থমন্ত্রী আছেন। আমি যখন মাননীয় অর্থমন্ত্রী, আমি দুঃখিত যে তিনি এখানে উপস্থিত আছেন, তার সামনে আমি কথাগুলি বলছি, আমি তাকে ভীষণভাবে শ্রদ্ধা করি। তিনি একজন সৎ মানুষ। তার যে বই যখন পড়ি, যে আমার সোনালী দিনগুলো, ওনার 2টি বই কদিন আগে আমিও সেই উদ্বোধনের সময় মোরকু মঞ্চের সময় ছিলাম। সেটা হলো, একটা হলো স্মৃতিময় কর্ম জীবন, আর একটা হলো সোনালী দিনগুলো। পড়েন যে একজন মানুষ সে কিরকম লেখাপড়া জানে। আমরা তো পলিটিক্স করি, কয়টা বই লিখেছি, আপনি কতগুলি বই লিখেছেন। একজন সম্মানিত মানুষকে সম্মান দিতে হয়। এবং বাজেট দিয়েছেন আপনাদের আলোচনার গুরুত্ব দেওয়া হবে। মাননীয় সংসদ সদস্য যারা এখানে বিভিন্ন প্রশ্ন তুলে ধরেছেন, আমি নিজে বিশ্বাস করি এবং আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী এই দেশের মানুষের হৃদয়ের মণিকোঠায় বিরাজ করছেন এবং তিনি এই দেশের মানুষ কি চায় তিনি জানেন। 28 তারিখ মাননীয় প্রধানমন্ত্রী তার সমাপনী ভাষণ দেবেন, বাজেটের উপরে সমাপনী ভাষণ দেবেন। সেই বাজেটে তিনি মাননীয় অর্থমন্ত্রীকে বলবেন যে আপনি এটা করেন, এটা করেন, এটা করেন, এটা করেন। এবং আমার বিশ্বাস জন্মেছে যে এমনভাবে বাজেটটা অনুমোদিত হবে যে বাংলাদেশের মানুষ এই বাজেটকে শুধু প্রশংসা করবে না, বলবে যে এটা সকল আমলের থেকে শ্রেষ্ঠ বাজেট। হ্যাঁ, আপনারা যারা আলোচনা করেছেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। অনেকে যে ব্যাংক নিয়ে কথা উঠে, মাননীয় অর্থমন্ত্রী যখন, আমি যাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি যখন অর্থমন্ত্রী ছিলেন হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবের ক্যাবিনেটে, তখন ঋণ খেলাপি কত ছিল? তিনি বলেছেন 40%। এখন কত? 10%। যে ঋণ খেলাপি নিয়ে যারা কথা বলেন, আমি এটা কারেক্ট না। 40% আপনাদের অর্থমন্ত্রী ছিলেন, আপনাদের অর্থমন্ত্রী ছিলেন। আমি মনে করি, আমি মনে করি যে ব্যাংকের যে কথা আপনি বলেছেন, এই যে 2,000 কোটি টাকা ব্যাংকে দেওয়া হয়েছে, আমি নিজে একটা জিনিস মনে রাখবেন যে আমি অন্যায়কে সমর্থন করি না। ব্যাংকে আপনার ব্যাংক নিয়ে আলোচনা করেছেন, এটা ঠিক। ব্যাংকে কিছু দুর্ঘটনা ঘটেছে, এটা সত্য। এবং
এগুলি প্রত্যাশা মানুষ করে না, এবং এই ব্যাপারে বাস্তব পদক্ষেপ আমাদের গ্রহণ করতে হবে। মাননীয় স্পিকার, আমরা দেশটাকে উন্নয়নের পথে নিয়ে যাচ্ছি। আজকে এই বাজেটের সবচেয়ে বড় যেই সামাজিক খাত, যেখানে আমরা অধিক বরাদ্দ আমরা দিয়েছি সামাজিক খাতে, দারিদ্র্য বিমোচনের জন্য ডক্টর রাজ্জাক তিনি বলেছেন 43 থেকে 23 এবং আমরা 13তে নামে আনবো, এবং 2030 সালে যখন সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল আমরা টার্গেটে পৌঁছব, তখন হতদরিদ্রের সংখ্যা হবে <3%। একটা জিনিস মনে রাখবেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ব্যবসা বান্ধব সরকার। এই যে আমি যেটা বলেছি যে $10 বিলিয়ন 2001-এর 15 জুলাই আমরা যখন ক্ষমতা হস্তান্তর করি তত্ত্বাবধায়ক সরকারের কাছে, তখন রপ্তানি রেখে গিয়েছিলাম $7 বিলিয়ন। বিএনপি ক্ষমতা এসে 5 বছরে বাড়িয়েছে $3 বিলিয়ন। তত্ত্বাবধায়ক সরকারের সময় $4 বিলিয়ন, এবং 14 থেকে শুরু করে আজকে এটা 34, এবং এইবার আমরা আশা করি 37। আমাদের রিজার্ভ, বিএনপি ক্ষমতার সময় রিজার্ভ ছিল $4 বিলিয়ন। মাননীয় স্পিকার, সেটা এখন 32.5 বিলিয়ন। আমাদের রিমিটেন্স $15 বিলিয়ন। আমাদের বিদ্যুৎ উৎপাদন 15,000 মেগাওয়াট। জাতীয় পার্টি যখন ক্ষমতায় ছিল তারা তখন সামান্য বিদ্যুৎ উৎপাদন হতো। আমার বলার মতো জায়গা আমার নিজের জন্মস্থান জিয়াউদ্দিন বাবলু, মাননীয় সদস্য, আপনাকে আমি খুব ভালোবাসি, আপনাকে আমি খুব পছন্দ করি। বিদ্যুৎ যখন নাই সেখানে লোডশেডিং হবে কিভাবে? আমাদের বিদ্যুৎ ছিলই না, তো লোডশেডিং হবে কিভাবে? এখন বিদ্যুৎ আছে বলেই তো লোডশেডিং হচ্ছে। আপনার সময় বিদ্যুৎ ছিলই না, আপনি বিদ্যুৎ মন্ত্রী ছিলেন। কত মেগাওয়াট উৎপাদন হয়েছে বলেন? না আপনিও ছিলেন? হ্যাঁ, চাচ্ছি না, উনি বলছেন যে তখন লোডশেডিং ছিল না, বিদ্যুৎই তো ছিল না, তো লোডশেডিং হবে কোত্থেকে? অবাক হওয়ার মতো কথা। যাই হোক, মাননীয় স্পিকার, আমি কিছু কথা বলে যেতে চাচ্ছি। আজকে বাংলাদেশটা কোথায়? জাতির জনক বঙ্গবন্ধুর 2টি স্বপ্ন ছিল, একটি বাংলাদেশের স্বাধীনতা, আর একটি বাংলাদেশকে সোনার বাংলায় রূপান্তরিত করা। একটি তিনি করে গিয়েছেন, আর একটি তিনি শেষ করে যেতে পারেন নাই। সেই কাজটি আজকে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা অত্যন্ত নিষ্ঠার সাথে, সফলতার সাথে, দক্ষতার সাথে করে চলেছেন। 1981 সনে 13, 14, 15 ফেব্রুয়ারি আওয়ামী লীগের সম্মেলনে জাতির জনক বঙ্গবন্ধুর রক্তে গড়া আওয়ামী লীগের পতাকা জননেত্রী শেখ হাসিনার আমরা তুলে দিয়েছিলাম। তিনি নিষ্ঠার সাথে, সততার সাথে কাজ করে 21 বছর পর 1996-তে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব লাভ করেছিলেন। 17 মে যেদিন তিনি ফিরে আসেন, সেদিন বৃষ্টি ছিল, সেদিন ঝড় ছিল। স্লোগান দিয়েছিলাম আমরা, ঝড় বৃষ্টি আধার রাতে শেখ হাসিনা আমরা আছি তোমার সাথে। যখন সে বিমানবন্দর থেকে শেরে বাংলা নগর মানিক মিয়া এভিনিউতে যখন তিনি ক্রন্দনরত অবস্থায় বক্তৃতা করেছিলেন, তিনি বলেছিলেন, আমি এসেছি, আমি আপনাদের মাঝে আমার আজকে কেউ নেই, আপনি আমার সব। আমি কোনো রাষ্ট্র ক্ষমতার জন্য আসি নাই, আমি এসেছি এদেশের মানুষের মুখে হাসি ফুটাবার জন্য। আজকে বলতে ভালো লাগে, তিনি তার সেই কথা রাখতে পেরেছেন। 2096 সালে ক্ষমতা এসে 2001 সাল পর্যন্ত স্বাধীনতার চেতনা, মূল্যবোধকে তিনি পুনঃস্থাপন করেছেন। জাতির জনক বঙ্গবন্ধুর হত্যার বিচারের কাজ তিনি শুরু করেছিলেন, কিন্তু 2001-এ বিএনপি ক্ষমতা এসে সেই বিচার বন্ধ করে দেয়। আবার 2008-এ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে তিনি নয় সরকার গঠন করে আজকে 8 বছর 6 মাস আমরা 8.5 বছর ক্ষমতায়। চিন্তা করেন, স্বাধীনতার পরে একটা বিধ্বস্ত বাংলাদেশ বঙ্গবন্ধু হাতে নিয়েছিলেন। গোড়াঘরে চাল ছিল না, ব্যাংকের টাকা ছিল না, বৈদেশিক মুদ্রা ছিল না, রাস্তাঘাট, পুল, কালভার্ট কিছুই ছিল না। সেই অবস্থা থেকে যখন জাতির জনক বাংলাদেশকে স্বাভাবিক করেছিলেন, তখন বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছে।
কি অমানসিক নির্যাতন আওয়ামী লীগের হয়েছে মাননীয় স্পিকার। আমাদেরকে গ্রেপ্তার করে চোখ বেঁধে হাত বেঁধে পুলিশ কন্ট্রোল রুমে নির্যাতন করা হয়েছে। হাজার হাজার নেতাকর্মী, এখানে আমাদের ধর্মমন্ত্রী মতিউর রহমান সাহেব নাই, আমরা ময়মনসিংহ কারাগারে বন্দী। কত লোক জীবন দিয়েছে জিয়াউর রহমানের শাসন আমলে। এই দেশটাকে যদি কেউ ধ্বংস করার চেষ্টা করে থাকে সেটা জিয়াউর রহমান। যে আজকে জঙ্গি, আজকে যে সন্ত্রাসী, এর শুরু হতে হয়েছিল জিয়াউর রহমান যখন তিনি ধর্মভিত্তিক রাজনীতিকে করার সুযোগ দিয়েছিলেন। মাননীয় স্পিকার, আজকে 2009 সরকার গঠন করার পর আজকে আমরা বাংলাদেশ কোথায়? স্বাধীনতার পরে 7.5 কোটি লোক খাদ্যের অভাব ছিল, আজকে আমরা 16 কোটি লোক খাদ্য আমরা উদ্বৃত্ত। হ্যাঁ, বর্তমানে হাওর এলাকায় যে বন্যার কারণে উৎপাদন বাধাগ্রস্ত হয়েছে, আবার পার্বত্য চট্টগ্রামে ভূমিধস হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের খাদ্যের একটু কম উৎপাদন হয়েছে, কিন্তু আমি মনে করি যে তারপরেও আমাদের খাদ্যের ঘাটতি নাই। কারণ আপনি টাকা দিলে যখন চাল কিনতে পারেন, এখানে আমাদের খাদ্যমন্ত্রী ছিলেন, আমরা মনে করি যে যারা মিল মালিক তারা চাল বাজারে ছাড়ছেন না। এখন আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে 28% ডিউটি থেকে 10% করা হয়েছে। পার কেজি 6 টাকা চালের দাম কমবে। আমরা আশা করি এটাও স্বাভাবিক হয়ে যাবে। মাননীয় স্পিকার, আজকে আমাদের এই বাজেটের অনেক ভালো দিক আছে। আমরা 2021 সালের মধ্যে ঘরে ঘরে বিদ্যুৎ দিতে চাই। বিদ্যুৎ প্রতিমন্ত্রী সেদিন সেই কথা বলেছেন এবং এটা বাস্তব, এটা সম্ভব। গতকাল আমাদের যে ইকনেকের মিটিং হয়েছে, সেই মিটিংয়ে আমাদের এই যে ট্রান্সমিশন লাইন নিয়ে আমরা কত কাজ আমরা করে চলেছি। আজকে লক্ষ্য করেন মাননীয় অর্থমন্ত্রী তিনি আমাদের মুখপাত্র, অর্থাৎ বাজেটটা আমাদের সকলের, আমরা যারা সরকার আমাদের, কিন্তু এটা আমাদের পক্ষ থেকে তিনি পেশ করেন এবং আপনাদের কাছে পেশ করেন মানে হলো এটা প্রস্তাব যে আপনারা গঠনমূলক আলোচনা করবেন এবং আপনাদের আলোচনার পরিপ্রেক্ষিতে বাস্তবসম্মত সিদ্ধান্ত নিয়ে আমরা জাতির সামনে বাজেটটা আমরা পাশ করব এবং জাতি তাতে খুশি হবে। এবং আমি মনে করি যে ভ্যাট নিয়ে যে আলাপ আলোচনা হচ্ছে, এটা এমনভাবে আশা করি, কারণ আমার এটা বলার কোনো অধিকার নাই। বলবেন এটা মাননীয় প্রধানমন্ত্রী, বলবেন মাননীয় অর্থমন্ত্রী, এমনভাবে এটা করা হবে যত আলাপ হয়েছে, যত আলোচনা হয়েছে সব নিরসন হবে এবং যারা ব্যবসায়ী তারা খুশি হবে। কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ব্যবসা বান্ধব সরকার। এই সরকারের আমলে আমাদের তৈরি পোশাক আমরা যখন দায়িত্বভার গ্রহণ করি তার থেকে এখন অনেক বেশি। এইবার আমাদের $30 বিলিয়ন আমাদের তৈরি পোশাক থেকে আসবে। আজকে এই যে আমাদের 17-18 অর্থ বছরের বাজেটের সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে সামাজিক নিরাপত্তা খাত। দারিদ্র্য বিমোচন কর্মসূচিকে আরো গতিশীল ও কার্যকরী করতে সামাজিক নিরাপত্তায় 145টি খাতকে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী শিক্ষার্থীর উপবৃত্তি কর্মসূচি, বিধবা ও স্বামী পরিত্যক্ত ভাতা কার্যক্রম, মুক্তিযোদ্ধা ভাতা কার্যক্রম, ভিজিডি কার্যক্রম বরাদ্দ বাড়ানোর সিদ্ধান্ত রয়েছে। সরকারি সব উদ্যোগের ফলে লক্ষ্যমাত্রা অনুযায়ী 4 বছরের মধ্যে এই দেশ থেকে হতদরিদ্র দূর হবে, এটা মাননীয় অর্থমন্ত্রী বলেছেন। লক্ষ্য করেন 2005-06 অর্থ বছরে আমাদের খাদ্যের উৎপাদন হয়েছিল 2,79,00,000 মেট্রিক টন, যা 15-16 অর্থ বছরে 37% বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 3,83,00,000 মেট্রিক টন। বর্তমানে বাংলাদেশে খাদ্য রপ্তানিতে সক্ষমতা অর্জন করেছে। আমরা শ্রীলঙ্কায় খাদ্য আমরা রপ্তানি করেছিলাম। এবার যদি প্রাকৃতিক দুর্যোগটা না হতো তাহলে আমাদের এটা সুবিধা হতো। মাননীয় স্পিকার, যেহেতু সময় শেষে আসছে, আমি অত বেশি আমি দুটো কথা বলার জন্য আমি দাঁড়িয়েছিলাম যে মাননীয় অর্থমন্ত্রী এইবার এই বাজেট পেশের পরে অনেক সময় অনেকে সমালোচনা বক্তব্য দিয়েছেন। আমি মনে করি সমালোচনা করার অধিকার আমাদের সবার আছে, কিন্তু এই সমালোচনাটা হবে গঠনমূলক। যিনি একজন প্রাজ্ঞ, যিনি 12টি বাজেট দিয়েছেন, জনাব জিয়াউদ্দিন বাবলু বলেছেন কাউকে যারা আপনার দরকার নেই, 12টা দিয়েছেন, আপনি এখন বিদায় হন আপনার কাছে, ইত্যাদি ইত্যাদি। উনি আরো দিবেন ইনশাল্লাহ, উনি যদি বেঁচে থাকেন, আর আওয়ামী লীগ ক্ষমতা থাকবেন আরো বাজেট দিবেন ইনশাল্লাহ। কারণ প্রধানমন্ত্রী তার প্রতি আস্থা আছে এবং তিনি এমন এক লোক, মাননীয় প্রধানমন্ত্রী যা বলেন উনি একটা সিদ্ধান্ত নেন।
কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বলেন যে সিদ্ধান্তটা সঠিক না, সাথে সাথে তিনি সেটা পরিবর্তন করেন। এটা তো আমাদের সাথে আলোচনা করেই হয়। সুতরাং আমি মনে করি যে আমরা দেশটাকে ভালোভাবে, যে আজকে যে অর্থনীতিবাদ কৌশিক বসু বাংলাদেশে এসেছিলেন, তিনি গ্রামে সফর করেছেন, গ্রাম সফর করে তিনি বলেছেন যে বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি চমৎকার, এটা আন্তর্জাতিক বিশ্বের অন্যান্য দেশ এটাকে অনুসরণ করতে পারে, এটাকে অনুকরণ করতে পারে। মাননীয় স্পিকার, এই যে সংবাদপত্র নিয়ে জনাব ফখরুল ইমাম বলেছেন, খবরের কাগজ ইত্যাদি, আমার মনে হয় যারা এই ব্যাপারে যারা ব্যবসায়ী কাগজের সম্পৃক্ত লক্ষ্য করেন, আমরা যখন 96তে রাষ্ট্রীয় ক্ষমতায়, তখন এই দেশের শিল্প উন্নয়নের জন্য অনেক পদক্ষেপ নিয়েছি। এই দেশের সিমেন্ট 9 লক্ষ টন উৎপাদন হতো 96 সনে, 9 লক্ষ টন অনলি, নট ইভেন 1 মিলিয়ন। আমরা সিমেন্টের উপরে ডিউটি বাড়িয়ে ক্লিংকার র ম্যাটেরিয়ালের ডিউটি কমিয়ে আমরা এই দেশে এখন বড় বড় সেই আপনার বড় বড় সিমেন্ট কোম্পানিগুলি বাংলাদেশে লাফার্জ সহ স্ক্যানস্যাম আরো বড় বড়, এই যে শাহ সিমেন্ট থেকে শুরু করে লাফার্জ, আমি বলছি লাফার্জ, আজকে জানেন আপনারা 3 কোটি টন সিমেন্ট উৎপাদন হবে। আমরা যখন ক্ষমতা হস্তান্তর করে গিয়েছিলাম তখন 70 লক্ষ টন উৎপাদন হয়েছিল 2001-এ, সেটা আজকে বৃদ্ধি পেয়ে 3 কোটি টন হবে, 30 মিলিয়ন টন। এক সিআর কয়েলে যে টিন বানায়, আমরা সিআর কয়েলের ডিউটি বাড়িয়ে হট রোল কয়েল, এইচআর কয়েলের ডিউটি কমিয়েছিলাম, যার জন্য সিআর কয়েল ইন্ডাস্ট্রি হয়েছে। এখন আমরা উই ক্যান এক্সপোর্ট। এবং যে কাগজের কথা যেটা বলেছেন, কাগজের কথা যেটা বলেছেন, মন্ডর ডিউটি শূন্য করেছিলাম আমরা 96 সময়, আমি তখন শিল্প বাণিজ্য মন্ত্রী। এই মন্ডর ডিউটি শূন্য করার কারণে এখন আমরা কাগজে আমরা সেলফ সাফিসিয়েন্ট হয়েছি। মাননীয় স্পিকার, শুধু একটা কথা বলি যে আমার কাছে এখানে আছে, গত 15 তারিখ আমরা মিটিং করেছি মাননীয় অর্থমন্ত্রীর সভাপতিত্বে অর্থ মন্ত্রণালয়ে নগদ সহায়তা দেওয়ার জন্য। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনা করছেন একটা পরিকল্পনা নিয়ে, আমরা 6ষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা শেষ করে 7ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা আমরা বাস্তবায়নের পথে আমরা এগিয়ে চলেছি। এবং এই 7ম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ডাইভার্সিফিকেশন অফ প্রোডাক্ট, অর্থাৎ পণ্যের বহুমুখীকরণ, বাজার বহুমুখীকরণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আপনারা যারা তৈরি পোশাক খাতে যারা ব্যবসা করেন, এখানে যারা আছেন, এখানে যারা ব্যাংক নিয়ে কথা বলেন, আপনারা তো ব্যাংকের মালিকও, আপনারা তো ব্যাংকের অনেকে পরিচালক আছেন। ওই জানুয়ারির মধ্যে দেখাচ্ছে জনাব জিয়াউদ্দিন বাবলুকে, তিনিও ব্যাংকের মালিক। কদিন পরে হিসাব হবে যে আপনার ব্যাংকের লোন ফিরোজ নাই। ফিরোজ অবশ্য শেয়ার মার্কেটের সাথে ভালোভাবে জড়িত, কারণ তার ওখানে কি হাউস বলে জানি একটা, ওই ব্রোকারেজ হাউস কয়টা, দুইটা ভালো ভালো। সুতরাং ওনাদের অভিজ্ঞতা যে ওনারা এইসবের উপরে যখন শেয়ার মার্কেটের উপরে কথা বলে অভিজ্ঞতা আছে, অভিজ্ঞতা নিয়েই তো কথা বলে। জনাব ফিরোজ একজন প্রখ্যাত মুক্তিযোদ্ধা, জাতির জনক বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করার পরে প্রথম মিছিল জনাব রাজিউদ্দিন রাজু এবং ফিরোজ এদের নেতৃত্বে, এবং রেজা জগন্নাথ কলেজ থেকে বেরিয়ে আমি যে হলের ভিপি তখন ইকবাল হলে এসেছিল। সুতরাং অবদানের অনেক, মন্ত্রীও ছিলেন, অভিজ্ঞতা আছে এবং সকল ক্ষেত্রেই কিন্তু অভিজ্ঞতা আছে। সুতরাং মাননীয় স্পিকার, আমি শেষ করার আগে 2-1টি পলিটিক্যাল কথা বলতে চাই। আমার খুব অবাক লাগছে, আমাদের জিয়াউদ্দিন বাবলু আমার খুব প্রিয় লোক, সেই ছাত্র জীবন থেকে ভালোবাসি। তার মামা শ্বশুর, তার নেতা হোসেন মোহাম্মদ এরশাদ, বাবলু কি করে ভুলে গেল যে তার বয়স 86-র বেশি। আমাদের মাননীয় অর্থমন্ত্রী থেকে যে বেশি, এটা যদি বলতো যে হোসেন মোহাম্মদ এরশাদ আপনার অনেক বয়স হয়েছে, আপনি এখন পদত্যাগ করেন, তাইলে কথাটা খুব ভালো ছিল তো বাংলাদেশ। যাই হোক, শেষ করার আগে বেগম খালেদা জিয়া ইফতার পার্টি করেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেদিন ইফতার পার্টি দিয়েছিলেন, কিন্তু কোনো বক্তৃতা করেননি। তিনি মোনাজাত করেছেন, সকলের সাথে কুশল বিনিময় করেছেন। এবং খালেদা জিয়া কালকে বলেছেন আমাদেরকে জালেম সরকার, উনি ভুলে গেছেন 2001-এর কথা। আমাদের মতো লোক 1 অক্টোবর ইলেকশন হলো, 14 অক্টোবর নিজের নির্বাচন এলাকায় গিয়েছিলাম,
গাড়ি ভাঙ্গা থেকে শুরু করে, বোমা মারা থেকে শুরু করে, রাস্তায় রাস্তায় ব্যারিকেড দেওয়া থেকে শুরু করে বাদ রাখেননি। এবং 2001 সালে পরে কি অত্যাচার হয়েছে, মা বোন তাদের ইজ্জত লুণ্ঠন করা হয়েছে অপারেশন ক্লিন হার্টের নামে। শেখ সেলিমের মতো একজন রাজনীতিবিদ, একটি রাজনীতি পরিবারের কিভাবে হাত বেঁধে চোখ বেঁধে, আমিও সিঙ্গাপুর থেকে যখন বিমানবন্দর অবতরণ করলাম, আমাকে গ্রেপ্তার করে কাশিমপুর কারাগারে নিয়ে সে এরশাদ শিকদার যে কন্ডেম সেলে ছিল সেখানে রাখা হয়েছিল। যদিও হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবের সময় আমি নিজে 4বার গ্রেপ্তার হয়েছিলাম, তাকে আমি খুব পছন্দ করি, তাকে আমি শ্রদ্ধা করি। তিনি আমার জন্মস্থান ভোলা গিয়েছিলেন, আমার খুব ভালো লেগেছে। আমার অতীত নিয়ে কথা বলার আমার এখানে কোনো ইচ্ছা নাই। তবে একটা কথা বলবো, বেগম খালেদা জিয়া বলেছেন যে শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না। এবং নামটা যখন বলে তখন নামের আগে যে বিশেষণ আছে সেটা উল্লেখ করে না। শুন তো খারাপ লাগে, আমরাও তো ইচ্ছা করলে সেইভাবে বলতে পারতাম। এটা বলে ভদ্রতা। তার মানে হলো তার মনের মধ্যে ক্রোধ, হিংসা, প্রতিহিংসা, প্রতিশোধ। এবং তিনি ভিশন 2030 যেটা আমাদের প্রধানমন্ত্রীর ভিশনকে অনুসরণ করেছেন, সেই মধ্যে বলেছেন তিনি প্রতিহিংসা যাবেন না। আবার অপরদিকে বললেন এক কাপড়ে আমাদেরকে বিদায় করবেন। মাননীয় স্পিকার তিনি বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচন হতে তিনি দেবেন না। এটা তিনি 14 সালে চেষ্টা করেছিলেন, সফল হন নাই। আগামীতেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের অধীনে নির্বাচন হবে এবং সেই নির্বাচনে বিএনপির আসতে হবে। আর যদি তারা না আসে, ওই যে কেউ কেউ বলেছেন বক্তৃতায় যে তাদের অবস্থা খুব খারাপ হবে, আমি সেই লাইনে যেতে চাই না। যার যার দল, তিনি খুব খারাপ ভাষায় বক্তৃতা করেন এবং তার শাসন আমল হাওয়া ভবন 21 আগস্ট গ্রেনেড হামলা করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। চট্টগ্রামে 10টা অস্ত্র এবং এই যে জঙ্গি শাইখ রহমান বাংলা ভাই, তার সৃষ্টি। যখন এগুলি অত্যাচার করে মানুষকে গাছের সাথে লটকে মারে, তখন বলছে যেগুলি মিডিয়ার খবর, বাস্তব না। সেই জন্য মাননীয় স্পিকার 2019-এর 29শে জানুয়ারি আগের 90 দিনের মধ্যে যে কোনো দিন নির্বাচন হবে। এই সরকার, বর্তমান সরকার, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ওই নির্বাচনগুলির সময় অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে দায়িত্ব পালন করবেন। নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। এবং আমরা মনে করি যে বাংলার মানুষ, আমি গ্রামের ছেলে, গ্রামে যখন যাই বুক ভরে যায়। মাননীয় স্পিকার, এখানে সংসদ সদস্যবৃন্দ রয়েছেন, সবাইকে আমি শ্রদ্ধা করি। 10,000 মিলিয়ন কেজি যখন চা উৎপাদন হতো, তখন 6 মিলিয়ন টন রপ্তানি করতাম। আর গতবার চা উৎপাদন হয়েছে 85 মিলিয়ন কেজি, কিন্তু রপ্তানি করতে পারি না। কারণ মানুষ আর্থিক অবস্থা ভালো, এখন কুড়ে ঘর নাই, সবার টিনের ঘর, ঘরের মধ্যে টিভি, হাতে টেলিফোন, তারপরে রাস্তায় বসে জুতা পায়ে দিয়ে, সুন্দর জামা গায়ে দিয়ে টিভি দেখে, চা খায়। 16 কোটি লোক চা পান করে। পৃথিবীর মধ্যে সবচেয়ে চা উৎপাদন দেশ হলো ভারত, কিন্তু রপ্তানি তেমন বেশি না। কম রপ্তানি উৎপাদন হলেও শ্রীলঙ্কা ভারত থেকে বেশি রপ্তানি করে। আমি এই কথাটা বললাম, একটা কথা বলেই শেষ করি, সময় নাই, যে একটা দেশের উন্নয়ন নির্ভর করে তার ইকোনমিক ইন্ডিকেটর দিয়ে। আপনি আমাদের যদি লক্ষ্য করেন, সমস্ত ইকোনমিক ইন্ডিকেটর পজিটিভ। নোবেল লরেট অমর্ত্য সেন বলেছেন যে সামাজিক এবং অর্থনৈতিক সকল ক্ষেত্রে বাংলাদেশ পাকিস্তান থেকে এগিয়ে, এমনকি কোনো কোনো ক্ষেত্রে ভারত থেকে এগিয়ে। আমাদের, আমি 2 মিনিট, আমি কোনো সময় চাই না, 2 মিনিট আমার হয়ে যাবে, 2 মিনিট সঙ্গে। সুতরাং ভারত, আমি যে বিভিন্ন সম্মেলনে যাই, পাকিস্তান থেকে আমাদের এক্সপোর্ট বেশি, রিজার্ভ বেশি, রিমিটেন্স বেশি, বিদ্যুৎ উৎপাদন বেশি। পাকিস্তান ভারত থেকে আমাদের গড় আয়ু বেশি, মাতৃমৃত্যুর হার, শিশু মৃত্যুর হার পাকিস্তান ভারত থেকে কম, আমাদের জন্মহার পাকিস্তান ভারত থেকে কম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত পদক্ষেপে আজকে বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে চলেছে এবং সঠিকভাবে মাননীয় অর্থমন্ত্রী উল্লেখ করেছেন যে উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ। সময় এখন আমাদের, আসলেই সময় আমাদের। প্রাইস ওয়াটার কুপার তারাও মন্তব্য করেছেন আমরা এখন 31তম অর্থনৈতিক দেশ, 2030 সালে 28তম, 2050 সালে 23তম।
এবং সেই আপনার বিভিন্ন অর্থনৈতিক সূচকে বাংলাদেশ আজকে এগিয়ে। সেই গোল্ডম্যান স্যাক্সের ভাষায় বাংলাদেশ ইজ নেক্সট one of the emerging 11, এবং জেপি মর্গান নেন বাংলাদেশ অ্যাজ ওয়ান অফ দি ফ্রন্টিয়ার 5। আমি কেনিয়ার রাজধানী নাইরোবিতে গিয়েছিলাম WTO মিনিস্ট্রিয়াল কনফারেন্স করতে। কেনিয়া উন্নয়নশীল দেশ, ডেভেলপিং কান্ট্রি, আমরা এলডিসি, কিন্তু সকল ক্ষেত্রে আমরা এই সমস্ত দেশের থেকে অনেক অনেক উপরে। শ্রীলঙ্কা ডেভেলপিং কান্ট্রি, এক্সপোর্ট 10 বিলিয়ন, আমাদের 44 বিলিয়ন। সুতরাং শেষ করছে এই কথা বলে যে স্বপ্ন নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছিলেন, 7 মার্চের ভাষণে বলেছিলেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আমরা স্বাধীনতা অর্জন করেছি, মুক্তি, অর্থনৈতিক মুক্তি এখনো বাস্তবায়ন করতে পারি নাই, কিন্তু যেভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে চলেছেন সেদিন বেশি দূরে নয় যেদিন বাংলাদেশ হবে জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ। ধন্যবাদ মাননীয় স্পিকার। জয় বাংলা, জয় বঙ্গ।